হাই, আজকে অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের নিউ সিলেবাসের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর দ্বিতীয় কবিতা অ্যান ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার থমাস গ্রে। আজকে এই কবিতাটির ইন্ট্রোডাকশন, টোন, থিম, রাইম স্কিম এবং ডিটেলস সামারি সম্পর্কে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। অ্যান এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড is a thoughtful poem by Thomas Gray, published in 1751. An Ellis writing in a country churchyard এটি একটি চিন্তাশীল কবিতা যা 1751 সালে প্রকাশিত হয়। It is a written in iambic pentameter quatrains. এটি iambic pentameters চতুর্ভুজে লেখা হয়েছে, অর্থাৎ এটি আয়াম্বিক পেন্টামিটার এ লেখা হয়েছে। দ্য পোয়েম রিফ্লেক্ট ওয়ান আনইউজড হিউম্যান পোটেন্সিয়াল, দ্য সিম্পলিসিটি অফ কান্ট্রি লাইফস অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ। অর্থাৎ কবিতাটি অবিবাহিত মানব সম্ভাবনা, গ্রামীণ জীবনের সরলতা এবং মৃত্যুর অনিবার্যের উপর প্রতিফলিত করে। It is one of the most famous elegy in English literature. এটি ইংলিশ সাহিত্যের সবচেয়ে বিখ্যাত এলিজির মধ্যে একটি। The poem is known for its central sadness, a common theme among English poets of the 1740 and 1750s who wrote about গ্রাভায়ার্স। অর্থাৎ কবিতাটি তার মৃদু বিশ্বনতার জন্য পরিচিত, যা 1740 এবং 1750 এর দশকের ইংরেজ কবিদের মধ্যে একটি সাধারণ বিষয় ছিল, যার কবরস্থান সম্পর্কে লিখেছিলেন। অর্থাৎ এটি 1740 এবং 1750 দশকের ইংরেজ কবিদের মধ্যে একটি সাধারণ বিষয় ছিল, যারা কবরস্থানের সম্পর্কেই লিখেছিলেন। Some of the most famous lines from the poem are fully many a flower is born to blush unseen, and far from the madding crowd ignorant stratified. অর্থাৎ কবিতাটির এটি হচ্ছে একটা বিখ্যাত লাইন। এবার কবিতাটির থিম সম্পর্কে জানা যাক। কবিতাটির থিম হচ্ছে, প্রথমটি হচ্ছে মরালিটি অ্যান্ড ডেথ। অর্থাৎ কবিতাটির প্রথম থিম হচ্ছে মৃত্যু, মরণশীলতা এবং মৃত্যু। অর্থাৎ দ্য সেন্ট্রাল থিমস ইজ দ্য ইনভেটিবিলিটি অফ ডেথ। মূল থিম, অর্থাৎ এই যে কবিতাটির মূল থিম হচ্ছে মৃত্যু অনিবার্য। Gray reflects that death comes to all, rich, poor, famous and obscure. অর্থাৎ গ্রে প্রতিফলিত করে যে মৃত্যু ধনী বা দরিদ্র বা বিখ্যাত বা অস্পষ্ট সকলের জন্যই আসে। অর্থাৎ মৃত্যু যে একটা অনিবার্য বিষয়, সেটি ধনী হোক, গরিব হোক কিংবা যতই খ্যাতিমান হোক, তার জন্য মৃত্যু অনিবার্য। এই থিমটিকেই বোঝানো হয়েছে। দ্বিতীয় থিমটি হচ্ছে অবসকিউরিটি ভার্সেস ফেম, অর্থাৎ অস্পষ্টতা বনাম খ্যাতি। দ্য পোয়েম highlights how countless humble villagers' lived quiet unnoticed lives, yet their lives had dignity and worth. অর্থাৎ কবিতাটি যা তুলে ধরেছেন যে কিভাবে অসংখ্য নম্র শান্ত গ্রামবাসী অলক্ষিত জীবনযাপন করছিল, তবুও তাদের জীবনের মর্যাদা এবং মূল্য ছিল। অর্থাৎ এই কবিতাটিতে আমরা দেখতে পাই কিছু যে কিছু গ্রাম্য, নম্র, ভদ্র, সুশীল
সুশীল গ্রামের মানে নিম্নবিত্ত গ্রামবাসী তারা তাদের জীবন নিম্নবিত্ত হলে তাদের জীবনযাপনের মধ্যে একটা মর্যাদা এবং মূল্য ছিল, সেটিকেই এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে। তৃতীয় থিমটি হচ্ছে ন্যাচারাল অ্যান্ড রুরাল লাইফ, অর্থাৎ প্রকৃতি এবং গ্রামীণ জীবন। দ্য কান্ট্রি সাইড বলতে গ্রামীণ জীবনকে বোঝানো হয়েছে। সেটিং সিম্বলাইজেস সিম্পলিটি, পিস অ্যান্ড দ্য ক্লোজনেস অফ লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ গ্রাম অঞ্চলের পরিবেশ সরলতা, শান্তি এবং জীবন ও মৃত্যুর ঘনিষ্ঠতম প্রতীক। অর্থাৎ গ্রামীণ জীবনের মানুষের সরলতা, শান্তি, শৃঙ্খলা এবং গ্রামের মানুষের যে মৃত্যুর নিকটে থাকা সম্পর্ক, এই বিষয় নিয়েই এই থিমটি লেখা হয়, এই বিষয়কে নিয়েই এই থিমটি লেখা হয়েছে। এবার চতুর্থ থিমটি হচ্ছে ইকুয়ালিটি ইন ডেথ, অর্থাৎ মৃত্যুতে সমঝোতা। ডেথ লেভেলস অল ডিস্টিংশনস, স্ট্যাটাস, ওয়েলথ, পাওয়ার ডু নট ম্যাটার ইন দ্য গ্রাফ, অর্থাৎ মৃত্যু সমস্ত পার্থক্যকে সমান করে দেয়। কবরের মর্যাদা, সম্পদ, ক্ষমতা কোনো ব্যাপার না। অর্থাৎ আমরা সামাজিক জীবনে দেখতে পাই যে ধনী গরিবের ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি হয়, কিন্তু মৃত্যুতে ধনী গরিবের কোনো মানে কোনো পার্থক্য দেখা যায় না, কোনো যে একটা ভেদাভেদ সেটি দেখা যায় না। এই বিষয়কেই থিম হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং পঞ্চম এবং লাস্টতম যে থিমটি হচ্ছে মেমোরি অ্যান্ড লিগেসি, অর্থাৎ স্মৃতি এবং উত্তরাধিকার। দ্য পোয়েট ponders how people are remembered after death, suggesting even the humblest deserve remembrance, অর্থাৎ কবি চিন্তা করেন মৃত্যুর পরে মানুষকে কিভাবে স্মরণ করা হয়, পরামর্শ দেন যে সবচেয়ে নম্র ব্যক্তি স্মরণের যোগ্য। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে নম্র ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যে একটি মানুষ যদি তার কাজকর্মের দ্বারা মানুষকে প্রতিফলিত করতে পারে এবং তার যদি জীবনযাপন সাধারণ হয় এবং ভালো হয়, তাকে মানুষ স্মরণ করে, যদিও সে গরিব হয়। কিন্তু যদি ধনীও হয় কিন্তু তার কাজকর্ম, আচার আচরণ, ব্যবহার ভালো না থাকে, তাকে মানুষ স্মরণে রাখে না। এই থিমটিকেই বোঝানো হয়েছে। এবার এই কবিতাটির টোন সম্পর্কে জানা যাক। সম্বার অ্যান্ড রিফ্লেক্টিভ, বিষণ্ণ এবং প্রতিফলিত, অর্থাৎ দ্য মুড ইজ সিরিয়াস অ্যান্ড মেডিটেটিভ। এখানে মেডিটেটিভ, কন্টেমপ্লেটিং হিউম্যান মোরালিটি, অর্থাৎ মেজাজ হচ্ছে গুরুতর এবং ধ্যানমগ্ন মেজাজ গুরুতর এবং ধ্যানমগ্ন মানব মৃত্যুকে বিবেচনা করে। এখানে মেজাজ গুরুতর এবং ধ্যানমগ্ন মানুষকে বিবেচনা করাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় টোনটি হচ্ছে মেলানকোলিক বাট পিসফুল, বিষণ্ণ কিন্তু শান্তিপূর্ণ। স্যাডনেস পারভেডস দ্য পোয়েম বাট ইট ইজ সফট উইথ অ্যাকসেপ্টেন্স অফ দ্য ন্যাচার সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ কবিতাটিকে দুঃখকে পরিব্যাপ্ত করে কিন্তু জীবন ও মৃত্যুর প্রাকৃতিক চক্রের গ্রহণযোগ্যতার সাথে একটি নরম হয়ে যায়, এটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ কবিতাটিতে দুঃখ পরিব্যাপ্ত করে কিন্তু জীবন ও মৃত্যুর প্রাকৃতিক চক্রের গ্রহণযোগ্যতার সাথে নরম হয়ে যায়। অর্থাৎ মানুষ যখন বেঁচে থাকে তখন তার দুঃখ কষ্ট এগুলোই থাকে, কিন্তু মৃত্যুকালীন জীবনে তার জীবনে সব কিছু একদম সহজ হয়ে যায়, এটিকেই টোন হিসেবে ব্যবহার করা হয়েছে। তৃতীয়টি হচ্ছে রেসপেক্টফুল অ্যান্ড সিম্প্যাথেটিক, অর্থাৎ শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল। গ্রে টিয়ার্স দ্য লিভস অফ কমন আননোন পিপল উইথ ডিগনিটি অ্যান্ড রেফারেন্স। গ্রে সাধারণ অজানা মানুষের জীবনকে মর্যাদা এবং শ্রদ্ধার সাথে আচরণ করেন। অর্থাৎ এই কবিতাটিতে সাধারণ মানুষের জীবনকে কবি মর্যাদাপূর্ণ এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, কেননা তারা হচ্ছে সুখী মানুষ এবং শ্রদ্ধাপ্রাপ্ত হওয়ার যোগ্য একজন মানুষ, এটিকেই বোঝানো হয়েছে। এবার এই কবিতাটির রাইম স্কিম সম্পর্কে আমরা জানব। এই কবিতাটিতে দ্য পোয়েম ইজ রিটেন হিরোইক কোয়াট্রেন্স, অর্থাৎ কবিতাটি বীরত্বপূর্ণ চতুষ্করে, অর্থাৎ 4 লাইন স্ট্যান্জা, 4 লাইনের স্তবকে লেখা হয়েছে।
এই কবিতাটির রাইম স্কিম মানে হচ্ছে ছন্দ পরিকল্পনা। এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি অল্টারনেটিভ। এখানে অল্টারনেটিভ মানে সমবায়, এটি হচ্ছে অল্টারনেটিভভাবে চলে আসছে এবি এবি। এবি এবি এর বিকল্প ছন্দ। এই কবিতাটিতে মিটার হিসেবে আয়াম্বিক পেন্টামিটার হিসেবে মিটার ব্যবহার করা হয়েছে। 10 syllables পার লাইন্স স্টেস আনস্টেস প্যাটার্ন, অর্থাৎ ইয়াম্বিক পঞ্চায়েক। এই প্রতিটি লাইনে 10টি সিলেবল আছে এবং চাপমুক্ত বা চাপযুক্ত প্যাটার্নে এটিকে বিভক্ত করা হয়েছে। এই কবিতাটি স্টেস আনস্টেস এটি সাধারণত রিং স্কেলের পার্ট সিতে ব্যবহার করা হয়। এই স্টেস এবং আনস্টেস সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কবিতাটি যে স্তবক, সেই স্তবকটা শুরু হচ্ছে 4 লাইন দিয়ে। সেই 4 লাইনটি আমরা তুলে ধরলাম। দ্য কারফিউ টোস দ্য নেলস অফ পার্টিং ডে, অর্থাৎ কারফিউ বিদায়ের দিনে ঘন্টা বাজায়। দ্য লয়ারিং হার্ট উইথ স্লোলি ইয়ার্স দ্য লে, অর্থাৎ নিচু পালের বাতাসে ধীরে ধীরে লিয়ার উপরের দিকে যায়। দ্য প্লোম্যান হোমওয়ার্ডস প্লোটস হিজ ওয়েরি ওয়ে। প্লোম্যান বলতে এখানে লাঙল চাষি তার ক্লান্ত পথে হাঁটে, এরকমকেই বোঝানো হয়েছে। অর্থাৎ মৃত্যুর যে দিকে হাঁটার মানে বয়স হয়ে গেলে যে মানুষ মৃত্যুর দিকে হাঁটে, একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটা জীবনকাল চলে, সেই জীবনকালকে বোঝানো হয়েছে। অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডার্কনেস অ্যান্ড টু মি, এবং এই পৃথিবী অন্ধকার এবং আমাদের কাছে ছেড়ে দেয়, অর্থাৎ পৃথিবীর যে থাকার জিনিস না সেটাকেই বোঝানো হয়েছে। এখান থেকে যে মৃত্যুবরণ করতে হবে সেটাকেই বোঝানো হয়েছে। এবার আমরা কবিতাটির ডিটেলস সামারি সম্পর্কে জানব। Thomas Gray elegy writing in a country churchyard is a meditative poem that reflected one depth, social class and human morality. অর্থাৎ থমাস গ্রে ইলিজি রিটিং ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড একটি ধ্যানমূলক কবিতা যা মৃত্যু, সামাজিক শ্রেণী এবং মানব মৃত্যুকে প্রতিফলিত করে। দ্য পোয়েম বিগিংস উইথ এ কোয়াইট melancholic description of a rural churchyard at twilight, where the poet heard the curfew bell and observes the peaceful countryside. অর্থাৎ কবিতাটিতে গোধূলির সময় একটি গ্রামীণ গির্জার উঠানের একটি শান্ত বিষণ্ণ বর্ণনা দিয়ে শুরু হয়, যেখানে কবি কারফিউ ঘণ্টা শুনতে পান এবং এই শান্তিপূর্ণ গ্রাম অঞ্চল পর্যবেক্ষণ করেন। অর্থাৎ এই কবিতার শুরুতে কবি হচ্ছে গোধূলির সময় এবং গ্রামীণ গির্জার একটি উঠানের শান্তশিষ্ট বিষণ্ণতার বর্ণনা দিয়ে শুরু করেন, যেখানে কবি কারফিউয়ের শব্দ শুনতে পায় এবং গ্রামের যে শান্তিপূর্ণ বিষয় সেটি পর্যবেক্ষণ করেন। Gray reflect on the lives of the poor villagers buried the churchyard. অর্থাৎ গ্রে গির্জার উঠানে সমাধিত দরিদ্র গ্রামবাসীর জীবনকে প্রতিফলিত করে। Though they live humble, simple lives, working in the fields and caring for their families, they are now ununited with the rich and powerful in death. অর্থাৎ যদিও তারা বিনয়ী সরল জীবনযাপন করতেন, মাঠে কাজ করতেন এবং তাদের পরিবারের যত্ন নিতেন, কিন্তু তারাও এখন মৃত্যুর ক্ষেত্রে ধনী এবং শক্তিশালীদের সাথে একত্রিত। অর্থাৎ যদিও তারা মাঠে কাজ করে সহজ সরল মানুষ, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে তারাও ধনীদের সাথেই একই পর্যায়ে পড়ে, এরকম বিষয়কেই কবি বুঝিয়েছেন। The poem emphasizes the quality of all humans in the faces of morality. Death spares no one, whether kings, nobles or parents. অর্থাৎ কবিতাটিতে মৃত্যুর মুখোমুখি সকল মানুষের সমতার উপর জোর দেয়। এই কবিতা মৃত্যু কাউকে রেহাই দেয় না, রাজা, অভিজাত বা কৃষক যেই হোক না কেন তাকে মৃত্যুবরণ করতেই হবে। কবি এখানে
এটাকেই বুঝেছেন, অর্থাৎ তুমি যতই শক্তিশালী, যতই ধনী, যতই খ্যাতিমান হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে হার মানতেই হবে, সেটা তুমি ধনী কিংবা গরিব, ভালো কিংবা মন্দ হও। এটাকেই কবি বুঝিয়েছেন এই কবিতায়। He also noticed that these villagers were never given the opportunity to display great talented or achieve fame, not because they lacked ability, but because poverty and circumstance restrict them. অর্থাৎ তিনি আরও উল্লেখ করেন যে এই গ্রামবাসী কখনো মহান প্রতিভা প্রদর্শন বা খ্যাতি অর্জনের সুযোগ দেওয়া হয়নি, কারণ তারা ক্ষমতার অভাব ছিল না, বরং দরিদ্র এবং পরিস্থিতি তাদের সীমাবদ্ধ করেছিল। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন যে গ্রামবাসী তাদের প্রতিভা প্রদর্শন করার কোনো সুযোগ দেয়নি, তাদের যে একটা ক্ষমতার অভাব ছিল সেটিও এখানে দেখা গেছে, কারণ তারা হচ্ছে দরিদ্র এবং পরিস্থিতির শিকারের মধ্য দিয়েই গেছে। কবি এখানে এটিকেই বুঝিয়েছে। স্টিল দেয়ার মডেস্ট ভার্চুস, অনেস্টি, হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি ডিজার্ভ রেসপেক্ট। অর্থাৎ তবুও তাদের বিনয় গুণাবলী, সততা, কঠোর পরিশ্রম এবং আন্তরিকতা সম্মানের যোগ্য। অর্থাৎ যদিও তারা তাদের প্রতিভা বা খ্যাতি অর্জনের সুযোগ দেওয়া হয়নি, তাদের ক্ষমতা ছিল না, তাদের দারিদ্রতা ছিল, কিন্তু তবুও তারা গুণাবলী, সততা, কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্মানের যোগ্য হিসাবে গড়ে উঠেছে। কবি এরকম কি বুঝিয়েছেন। গ্রে ওয়ার্স against exclusive ambition and pride, reminding readers that worldly power and glory cannot protect against death. অর্থাৎ গ্রে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অহংকারের বিরুদ্ধে সতর্ক করেন পাঠককে মনে করিয়ে দেয় যে পার্থিব শক্তি এবং গৌরব মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। অর্থাৎ এখানে এই কবিতাতে কবি যে উচ্চাকাঙ্ক্ষিত মানুষ কিংবা অহংকার জড়িত মানুষ আছে তাদেরকে মনে করে দেয় যে পার্থিব শক্তি এবং গৌরবময় জীবন তাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। Even great rulers, warriors and poets must eventually lie in the same earth. অর্থাৎ এমনকি মহাশাসক, যোদ্ধা এবং কি কবিরের অবশেষে একই পৃথিবীতে শুয়ে থাকতে হবে। এখানে কবি বুঝিয়েছেন যে তুমি যত বড়ই শাসক কিংবা যোদ্ধা কিংবা কবি কিংবা যত বড়ই খ্যাতিমান মানুষ হও না কেন, মৃত্যুকালে তোমাকে অবশ্যই সবার সাথে একাকারেই মিলে যেতে হবে, সেটা তুমি ধনী, গরিব কিংবা যতই সম্মানিত ব্যক্তি হও না কেন। In the final stanza, the poet imagines how future generation might remember him as a quiet, reflective man who often sought solitude and who is now himself laid to rest in the same humble churchyard. অর্থাৎ শেষ চান্দাতে কবি কল্পনা করেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে কিভাবে স্মরণ করবে, একজন শান্ত প্রতিফলিত মানুষ হিসেবে যিনি প্রায়শই নির্জনতা খুঁজতেন এবং এখন তিনি নিজেই একটি নম্র গির্জার উঠোনে সমাধিত। অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন যে শেষের জেনারেশন কবিকে কিভাবে দেখতে চান, শান্ত প্রতিফলিত মানুষ হিসেবে যিনি প্রায়শই নির্জনতায় থাকতেন এবং মৃত্যুকালেও সেই কবি নিজেই গির্জার উঠোনে একজন নির্জন ব্যক্তি হিসাবে সমাধিত আছে, এরকমই বুঝিয়েছেন। এবার এই কবিতার একদম শর্ট সামারি হচ্ছে দ্য পোয়েম ইজ এ meditation on death and the inevitability of human quality, emphasizing the dignity of common people and the futility of wealth, power and fame in the face of death. অর্থাৎ একদম শর্ট সামারি হচ্ছে কবিতাটি মৃত্যু এবং মানব মৃত্যুর অনিবার্য একটি ধ্যান, সাধারণ মানুষের মর্যাদা এবং মৃত্যুর মুখোমুখি সম্পদ, ক্ষমতা এবং খ্যাতির
অসারতার উপর জোর দেওয়া হয়েছে এই কবিতায়। অর্থাৎ এই কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে তুমি যত বড় লোকই হও, যত খ্যাতিবান হও, তুমি কবি, সাহিত্যিক কিংবা সম্পদশালী হও না কেন, তো মৃত্যুকালে তোমাকে অবশ্যই ধনী গরিব এগুলো দেখবে না, তোমাকে অবশ্যই দরিদ্রতার মৃত্যুকালে ধনী গরিব দরিদ্র সম্মানিত অসম্মানিত ব্যক্তি সবাই এক হয়ে যায়। কবি এটিকেই বুঝিয়েছেন। এবং যে সাধারণ মানুষ আছে তারা হচ্ছে সম্মানের যোগ্য, যদিও তাদের কোনো খ্যাতি সম্পদ এগুলো থাকে না, কিন্তু তাদের আত্মমর্যাদা এবং সম্মান অবশ্যই থাকে। এটি বিশেষভাবে কবি উল্লেখ করেছেন এই কবিতায়। তো এই কবিতাটিতে কিছু লিটারারি ডিভাইস সম্পর্কেও আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে ইমেজারি, মেটাফোর্স, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, ইজাম্পমেন্ট, সিম্বলাইজেশন এবং প্যারালিজম। অর্থাৎ ইমেজারি বলতে কল্পনায়, মেটাফোর হচ্ছে তুলনা, পার্সনিফিকেশন হচ্ছে ব্যক্তি সম্পর্কিত। এগুলো সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী কবিতা এবং পরবর্তী কবিতার ডিটেলস নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লার্ন উইথ রবিনের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।